আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস, যেখানে আর্টেরিও বলতে আর্টারি বোঝাচ্ছে এবং স্ক্লেরোসিস বলতে হার্ডনিং বোঝাচ্ছে। তো আর্টেরিওস্ক্লেরোসিসের মেজর 4টা ম্যানিফেস্টেশন আছে। ফার্স্টলি হচ্ছে স্মল আর্টারির হার্ডনিং, যেটাকে আর্টেরিওলোস্ক্লেরোসিস বলে, আর্টেরিওস্ক্লেরোসিস। এটার মেজর 2টা ম্যানিফেস্টেশন হচ্ছে হায়ালিনাইজেশন, আর একটা হচ্ছে হাইপারপ্লেশিয়া। তো হাইপারপ্লাস্টিক যে আর্টেরিওস্ক্লেরোসিস, এটা হচ্ছে সিভিয়ার বা ম্যালিগনেন্ট হাইপারটেনশনে দেখা যায়। আর এটার মেজর যে ফিচারটা, মেন ফিচারটা এখানে হচ্ছে অনিয়ন রিং অ্যাপিয়ারেন্স দেখা যায়, যেখানে হচ্ছে এরকম ল্যামেলার ফর্মে থাকে জিনিসটা এবং বেসমেন্ট মেমব্রেনের ডুপ্লিকেশন হয়, এর জন্য এটাকে পেঁয়াজের মতো দেখায়, এর জন্য এটাকে অনিয়ন রিং অ্যাপিয়ারেন্স বলে এবং এটা ম্যালিগনেন্ট হাইপারটেনশনে পাওয়া যায়, এটুকু জানলেই হবে। আর সেকেন্ড যে ম্যানিফেস্টেশনটা সেটা হচ্ছে বিনাইন এবং ক্রনিক হাইপারটেনশনে পাওয়া যায়, ক্রনিক বিনাইন হাইপারটেনশন। এবং এক্ষেত্রে হচ্ছে একটা পিঙ্কিশ হায়ালিনের লেয়ার ডিপোজিট হয় এখানে, এবং এটার জন্যই মেনলি স্টেনোসিসটা হয়। তো মোটামুটি এটুক জানলেই আমাদের জন্য এনাফ এখানে। আর এখানে নাইস টু নো যে এই যে নেফ্রোস্ক্লেরোসিস বা হচ্ছে গ্লোমেরুলার স্কারিং যে আমরা যেটা জানি, এগুলো হয় হচ্ছে মেনলি এই ক্রনিক হাইপারটেনশনের জন্য। আর এখানে আমরা এই হায়ালিনাইজেশনটা পাই ওখানে আর্টেরিওলে। আচ্ছা, নেক্সট হচ্ছে মঙ্কবার্গস মিডিয়াল স্ক্লেরোসিস। তো নামের মধ্যেই মিডিয়াল আছে, তাহলে আমি বুঝতে পারতেছি যে মিডিয়া যে আর্টারির মিডিয়া লেয়ারে এখানে স্ক্লেরোসিস হচ্ছে। এইটা মোরাললেস বিনাইন, মানে এখানে ক্লিনিক্যাল সেরকম ম্যানিফেস্টেশন নাই, কিন্তু এখানে হিস্টোলজিক্যালি ক্যালসিফিকেশন দেখা যায়। প্লাস যেটা বললাম মিডিয়াল মাস্কুলার যেগুলো আছে, মাস্কুলার আর্টারিতে মেনলি হয়, মাস্কুলার আর্টারির মিডিয়াল ওয়ালে থিকেনিং হয়। আর এটা হচ্ছে গ্রেটার দ্যান 50 ইয়ার্স ওল্ড যারা, তাদেরই মেনলি হয়। এটুকু জানলে আমাদের হবে। ফাইব্রোমাস্কুলার ইন্টিমাল হাইপারপ্লেজিয়া হচ্ছে, বোঝা যাচ্ছে ইন্টিমাতে হাইপারপ্লেজিয়া হচ্ছে, এবং মাস্কুলার আর্টারিতে হাইপারপ্লেজিয়া হচ্ছে, এবং ফাইব্রাস টিস্যু ডিপোজিশন এখানে হচ্ছে। মানে মেইনলি এটা একটা হিলিং রেসপন্স। কোনো লং টার্ম ইনফ্ল্যামেশন হলে বা মেকানিক্যাল ইনজুরি যদি হয়, যেরকম হচ্ছে স্টেন্টিংয়ের সময় যদি ইনজুরি হয়, সেগুলোর এগেনস্টে যদি একটা হিলিং রেসপন্স হয়, স্মুথ মাসেলসের হাইপার অ্যাক্টিভ হয়ে হাইপারপ্লেশিয়া যদি করে থাকে, সেটাকে আমরা ফাইব্রোমাস্কুলার ইন্টিমাল হাইপারপ্লেশিয়া বলে থাকি। তো এটা বলা হয়েছে মেজর লং টার্ম লিমিটেশন অফ সলিড অর্গান ট্রান্সপ্লান্ট। সলিড অর্গান যেরকম লিভার টিভার যে ট্রান্সপ্লান্ট করা হয়, সেখানে আর কি এইটাই হচ্ছে একটা লং টার্ম কমপ্লিকেশন। আচ্ছা, এবং ফাইনালি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা আমাদের আলোচনার মেজর টপিক। এইটা হচ্ছে লার্জ আর্টারিতে হয়, এওরটা বা এওরটার মেজর যে ব্রাঞ্চগুলি। আচ্ছা, ফাইব্রোমাস্কুলার আর্টারি হচ্ছে মাস্কুলার আর্টারিতে হয়, এটা বলেছি কিনা খেয়াল নেই। তো অ্যাথেরোস্ক্লেরোসিসটা লার্জ আর্টারিতে হয়ে থাকে, এবং এটা নিয়ে আমাদের মূলত আজকের আলোচনা। এবার আমরা আসি রিস্ক ফ্যাক্টরে অ্যাথেরোস্ক্লেরোসিসের। ফার্স্টলি হচ্ছে মেজর মাইনর দুইটা ভাগে ভাগ করতে পারে। মেজরের মধ্যে আবার আছে কিছু নন মডিফায়েবল বা কনস্টিটিউশনাল, আর মডিফায়েবল। কনস্টিটিউশনালের মধ্যে আছে জেনেটিক, যেরকম হচ্ছে কিছু মেন্ডেলিয়ান ডিসঅর্ডার আছে, যেরকম ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া, এটা খুবই কম পার্সেন্টেজ। তো তাদের ক্ষেত্রে আর কি দেখা যায় যে তাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের টেন্ডেন্সি বেশি। ফ্যামিলিয়াল কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, যেটা পলিজেনিক ফ্যাক্টরগুলো মেনলি এখানে কাজ করে, এটা খুব স্ট্রংলি অ্যাসোসিয়েটেড। এইজের ক্ষেত্রে হচ্ছে 40 to 60 ইয়ার্স ওল্ড যারা আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশি আর কি প্রিডিসপোজড তারা। তো এই ক্ষেত্রে আগে মনে করা হতো যে সেল সেনিসেন্সের জন্যই মেনলি এটা কাজ করে, যদিও রিসেন্টলি দেখা গিয়েছে যে কিছু চিপ মিউটেশন আছে, সেটা হচ্ছে ক্লোনাল হেমাটোপোইসিস অফ ইনডিটারমিনেট পোটেনশিয়াল। তো এই মিউটেশনের জন্য হচ্ছে কিছু প্রো ইনফ্ল্যামেটরি কন্ডিশন ক্রিয়েট হয়, যেটার কারণে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের টেন্ডেন্সি বেড়ে যায়। একদম জেনেটিক লেভেলে এটা কাজ করে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, সেক্সের ক্ষেত্রে হচ্ছে মেলরা বেশি অ্যাথেরোস্ক্লেরোসিসে প্রিডিসপোজ। বলা হতো আগে যে এস্ট্রোজেনের এক্সট্রোজেন একটা ফ্যাক্টর যেটা কাজ করে এক্ষেত্রে, কারণ মেনোপজাল এবং পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রেও তাদের আর কি টেন্ডেন্সি সেম অ্যাজ মেল, মানে তাদের রিস্ক ফ্যাক্টর। কিন্তু পরে দেখা গেল যে এস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপিতেও খুব একটা কাজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে এস্ট্রোজেনের ভূমিকা আছে কিনা, এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। বাট এটা ট্রু যে মেলদের আর কি অ্যাথেরোস্ক্লেরোসিসের টেন্ডেন্সি বেশি। মডিফায়েবল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন, সিগারেট স্মোকিং, ডায়াবেটিস মেলিটাস, এটা মোটামুটি সেলফ এক্সপ্লেনেটরি। আর মাইনরের মধ্যে ফার্স্টলি আমি একটু বলতে চাই মেটাবলিক সিনড্রোম, কারণ মেটাবলিক সিনড্রোম হচ্ছে আমাদের হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস তিনটারই কম্বিনেশন।
তো এটা গেল। নেক্সট হচ্ছে ইনফ্ল্যামেশন। আমরা প্যাথোজেনেসিস যখন দেখবো অ্যাথেরোস্ক্লেরোসিসে বুঝবো যে ইনফ্ল্যামেশনই হচ্ছে রুট অ্যাথেরোস্ক্লেরোসিসের। সো ইনফ্ল্যামেশনের টেন্ডেন্সি যার বেশি তার ক্ষেত্রে অবশ্যই অ্যাথেরোস্ক্লেরোসিসের টেন্ডেন্সি বেশি। হাইপার হোমোসিস্টেনেমিয়া, এটা হচ্ছে দেখা গিয়েছে আর কি টেস্ট করে যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, এগুলি হচ্ছে যাদের সেরাম হেমোসিস্টিন লেভেলটা অনেক বেশি তাদের ক্ষেত্রেই বেশি এটা হয়ে থাকে। বিশেষ করে হোমোসিস্টিন ইউরিয়া একটা রোগ আছে, একটা জেনেটিক ডিসঅর্ডার। তো তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে সেরাম হোমোসিস্টিনের লেভেলটা, সার্কুলেটিং হোমোসিস্টিন যেটা 100 মাইক্রোমোল পার লিটারেরও বেশি চলে যায়। তো সেই ক্ষেত্রে তাদের এটা টেন্ডেন্সি বেশি হয়ে থাকে। লিপোপ্রোটিন এ হচ্ছে একটা অল্টার্ড এলডিএল, যেখানে হচ্ছে লিপোপ্রোটিন এ আর হচ্ছে B100 পোর্শন অফ এলডিএল, ApoB100 ভ্যারাইটি, যেটা এদের আর কি লিঙ্কেজ বা এদের কম্বিনেশনে এই লিপোপ্রোটিন এটা ফর্ম হয়। তারপর হচ্ছে যেসব ফ্যাক্টর হিমোস্টেসিসকে ইনফ্লুয়েন্স করে, মানে যেগুলো আর কি থ্রোম্বোসিসের দিকে নিয়ে যায়, সেগুলো হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসকে প্রিডিসপোজ করে। টাইপ এ বা যারা কম্পিটিটিভ, ইজিলি ইমোশনালি যারা মোটিভেটেড, তাদের ক্ষেত্রে আর কি অ্যাথেরোস্ক্লেরোসিসের টেন্ডেন্সি বেশি, কারণ তাদের ব্লাড প্রেশার ইজিলি রাইজ করে। ওবেসিটি যাদের আছে তাদের ক্ষেত্রে বেশি। ল্যাক অফ এক্সারসাইজ, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, তাদের ক্ষেত্রেও টেন্ডেন্সি বেশি। আচ্ছা, এবার আমরা আসি অ্যাথেরোস্ক্লেরোসিসের প্যাথোজেনেসিসে। তো এখানে আমরা কয়েকটা স্টেপ দেখতে পাচ্ছি। ফার্স্টলি হচ্ছে একটা ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম এখানে দেখানো হয়েছে। তো কোনো কারণে যদি কোনো নক্সা স্টিমুলাস আসে, এন্ডোথেলিয়াল ইনজুরি যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে এন্ডোথেলিয়াম অ্যাক্টিভেশন হবে বা এন্ডোথেলিয়াল ডিসফাংশন হবে। তো এখানে বিভিন্ন ইনজুরিয়াস স্টিমুলাসের নাম দেওয়া হচ্ছে। তো তাদের জন্য এখানে ড্যামেজ হলো, ড্যামেজ হওয়ার পর এখানে ডিসফাংশন যেখানে হলো সেখানে পারমিয়েবিলিটি বেড়ে যাবে। দেন হচ্ছে এখানে লিউকোসাইট অ্যাডহেশনের টেন্ডেন্সি বেড়ে যাবে, মোনোসাইটরা এখানে চলে আসবে, প্লেটলেটরা এখানে এসে আর কি আটকে যাবে, অ্যাক্টিভেট হবে। দেন হচ্ছে এই যে মোনোসাইটরা আসলো তারা অ্যাক্টিভেটেড হবে, তারা অ্যাক্টিভেটেড হয়ে স্মুথ মাসেলদের রিক্রুট করবে, সাইটোকাইন রিলিজ করবে। তো এখানে একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স হচ্ছে, আমরা যেটা একটু আগে বলছিলাম যে ইনফ্ল্যামেশন একটা মেজর কজ। তো ইনফ্ল্যামেশন এখানে শুরু হয়ে গেল। যে এরা আসছিল এই যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, তারা হচ্ছে ভিতরে যে অ্যাডিপোসাইট আছে, এখানে ছোটো ছোটো ইয়েলো দিয়ে দেখানো হচ্ছে। তো এই অ্যাডিপোসাইট দিয়ে তারা খাওয়া শুরু করবে। তারা খাওয়ার পর হচ্ছে তারা ফোম সেল ফর্ম করে। ফোম সেল হচ্ছে এরকম লিপিড লেডেন যে ম্যাক্রোফেজগুলো আছে, তো ফোম সেলরা ফর্ম হতে হতে তারা ফুলে ওঠে। তো এই আর হচ্ছে একই সঙ্গে তো প্রলিফারেশন চলছে, এই স্মুথ মাসেল দিয়ে তো প্রলিফারেশন চলছে। তো ওভারঅল এরকম করে একটা উঁচু জায়গা হয়, যে এখানে একটা স্মুথ জায়গা ছিল, এখানে একটু উঁচু হয়ে উঠছে দেখা যাচ্ছে, ফ্যাটি স্ট্রিক বলে জিনিসটাকে। তো এই ফ্যাটি স্ট্রিকগুলি এক সময় আর কি জমা হয়ে হয়ে একটা বিশাল ফাইব্রোফ্যাটি অ্যাথেরোমা ফর্ম করে। একটা ওমা যেহেতু বোঝা যাচ্ছে একটা সোয়েলিং ফর্ম করে। এখানে কন্টিনিউয়াস প্রলিফারেশন চলতে থাকে, কোলাজেন এবং ইসিএম ডিপোজিশন হতে থাকে, লিপিড হচ্ছে এখানে ডিপোজিট হতে থাকে। তো ওভারঅল মিলে এখানে লিপিড ডিব্রি দেখা যাচ্ছে, কোলাজেন দেখা যাচ্ছে, টি লিম্ফোসাইটও এখানে চলে আসছিল, টি লিম্ফোসাইটরা এখানে চলে আসে। তো মোটামুটি একটা ইনফ্ল্যামেশন প্লাস হচ্ছে লিপিডের অ্যাকুমুলেশন, ওভারঅল এইখানে একটা উঁচু জায়গা ফর্ম হচ্ছে। এটাই অ্যাথেরোস্ক্লেরোটিক একটা চেঞ্জ। তো এইটা একসময় রাপচার হয়ে যেতে পারে, বড় সমস্যাও হয়ে যেতে পারে। তো মোটামুটি এইটাই প্যাথোজেনেসিস। এখন হচ্ছে আমরা একটু স্ট্রাকচারটা ইনডেপথ দেখব। স্ট্রাকচারে দেখা যাচ্ছে ফার্স্টলি একটা আউটার কভারিং থাকবে একটা ফাইব্রাস ক্যাপের। এই ফাইব্রাস ক্যাপটা কী দিয়ে তৈরি? ফাইব্রাস ক্যাপ 8টা সেল দিয়ে তৈরি। তো ফার্স্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি মেইনলি এখানে হচ্ছে ম্যাক্রোফেজ থাকবে। ম্যাক্রোফেজ কাদের ডাকছে হচ্ছে স্মুথ মাসেলস। ম্যাক্রোফেজরা লিপিড খেয়ে কী হয়েছে? ফোম সেল হয়েছে। ম্যাক্রোফেজরা স্মুথ মাসেল সেলকে ডাকার পর স্মুথ মাসেল সেলরা কী রিলিজ করবে? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স রিলিজ করবে। ম্যাট্রিক্সের মধ্যে কী কী থাকবে? কোলাজেন, ইলাস্টিন, প্রোটিওগ্লাইকেন। দেন হচ্ছে তারা পুরানো হয়ে যাওয়ার পর ম্যাক্রোফেজরা কাদের ডাকবে? লিম্ফোসাইটদের ডাকবে। দেন হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস শুরু হবে, নিওভাস্কুলারাইজেশন হবে। এখানে আমরা সেলগুলোও একটু দেখতে পাবো, যে এই হচ্ছে একটা টি সেল দেখা যাচ্ছে, এই হচ্ছে ম্যাক্রোফেজ দেখা যাচ্ছে, দেন এই হচ্ছে স্মুথ মাসেলগুলি দেখা যাচ্ছে, দেন এই হচ্ছে ফোম সেল, এইখানে হচ্ছে আমরা নিওভাস্কুলার যে ইগুলি নতুন ভেসেলগুলো এগুলো দেখতে পাচ্ছি। তো এই মোটামুটি নেক্সট হচ্ছে একটা নেক্রোটিক সেন্টার। নেক্রোটিক সেন্টারে হচ্ছে সেল ডেব্রি পাওয়া যাবে, দেন হচ্ছে কোলেস্ট্রলের ক্রিস্টালস পাওয়া যাবে, ফোম সেল পাওয়া যাবে যেহেতু কোলেস্ট্রল ক্রিস্টাল পাওয়া যাচ্ছে, আর হচ্ছে ক্যালসিয়াম পাওয়া যাবে, এটা একটু নাইস টু নো। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আছে ফোম সেল আছে, এই কোলেস্ট্রলের ক্রিস্টাল আছে, ক্যালসিয়াম ডিপোজিট হচ্ছে, আর এই যে পুরো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সেল ডেব্রি পাওয়া যাচ্ছে। আর ফাইনালি হচ্ছে মিডিয়া তো অ্যাজ ইউজুয়াল আর কি আছে। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে স্ট্রাকচার।
এরপর আমরা আসি হচ্ছে এন্ডোথেলিয়াল সেল ইনজুরি, মানে মেনলি হচ্ছে আমরা প্রত্যেকটা সেলের আর কি ফাংশন দেখবো, এন্ডোথেলিয়াল সেল ইনজুরি কীভাবে আর কি প্রিডিসপোজ করছে। এখানে তিনটা আর কি মেন কজ এটার ডিসরাপশনের জন্য। ফার্স্ট হচ্ছে হিমোডাইনামিক ডিস্টারবেন্স, হাইপারকোলেস্টেরোলিমিয়া, আর হচ্ছে ইনফ্লামেশন। হিমোডাইনামিক ডিস্টারবেন্স যে লিঙ্কড, এটার এভিডেন্স কী এবং এক্সপ্লেনেশন কী এটা আমরা দেখব। তো দেখা যাচ্ছে যে যেসব সাইটে ব্লাড ফ্লো প্যাটার্নটা অল্টার হয়ে যাচ্ছে, যেরকম হচ্ছে অস্টিয়া অফ ভেসেলস, দেন হচ্ছে ব্রাঞ্চিং হচ্ছে, যেখানে ব্রাঞ্চ হচ্ছে সেখানে তো আর ল্যামিনার ফ্লো থাকছে না, এখানে একটু দিক চেঞ্জ হচ্ছে, এখানে একটা বাড়ি খাচ্ছে, সো এখানে হচ্ছে চেঞ্জ হবে কিছু পোস্টেরিয়র অ্যাবডোমিনাল এরিয়াটা, এইসব জায়গায় চেঞ্জ হচ্ছে। তো এইসব জায়গায় আবার প্লাক ফর্মেশনের অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্সটা বেশি। এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ল্যামিনার ফ্লো হচ্ছে ইনফ্ল্যামেটরি জিনগুলিকে স্টপ করে, এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি জিন যেরকম হচ্ছে KLF2, এটার ফুল ফর্ম হচ্ছে ক্রুপেল লাইক ফ্যাক্টর। তো এই জিনটাকে আপরেগুলেট করে হচ্ছে ইনফ্ল্যামেশনটাকে প্রিভেন্ট করে। তো ল্যামিনার ফ্লো ডিসরাপ্টেড হচ্ছে মানে এই জিনিসটা আর কি ডাউন রেগুলেটেড হচ্ছে, ইনফ্ল্যামেটরি জিনগুলি আপরেগুলেটেড হচ্ছে, সো টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে হাইপার কোলেস্টেরোলেমিয়া। এটা বোঝাই যাচ্ছে যে অ্যাথেরোমেটাস যে প্লাকটা, সেখানে হচ্ছে মেনলি কোলেস্ট্রল এস্টার এবং ফ্রি কোলেস্ট্রলই বেশি পাওয়া যাচ্ছে, সো কোলেস্ট্রল বেশি থাকার কারণে এটা হচ্ছে। দেন লিপিড আপটেক এবং মেটাবলিজমে যাদের হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের টেন্ডেন্সিটা বেশি থাকে। এপিডেমিওলজিক্যাল অ্যানালাইসিস করে এটা দেখা গিয়েছে যে যাদের হচ্ছে ব্লাড কোলেস্ট্রল লেভেল বেশি, তাদের ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিসের টেন্ডেন্সি বেশি। এটাই আমার মনে হয় সবচেয়ে বেশি আর কি সলিড এভিডেন্স। আর হচ্ছে দেখা যাচ্ছে যারা স্ট্যাটিন খাচ্ছে, যেটা স্ট্যাটিন হচ্ছে HMG-CoA রিডাক্টেজ ইনহিবিটর, যেটা হচ্ছে একটা রেট লিমিটিং এনজাইম কোলেস্ট্রল সিনথেসিসে, সেটাকে ইনহিবিট করে ওরা কোলেস্ট্রলের লেভেল কমিয়ে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্কও কমে যাচ্ছে। সো এইসব এভিডেন্সের ভিত্তিতে বলা হচ্ছে যে হাইপার কোলেস্ট্রোলেমিয়া ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা আমরা সবাই এমনিতেই বুঝি। আর এটার এক্সপ্লেনেশন হিসেবে দাঁড় করানো হয়েছে যে ইম্পেয়ার্ড ওই এন্ডোথেলিয়াল সেল ফাংশনের জন্য তারা দায়ী হয়ে থাকে। এদের জন্য হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস আপরেগুলেটেড হয়, তো মানে বেশি প্রডিউসড হয়, তারা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ করে, দেন ডাইরেক্টলি তারা সেলকে ড্যামেজ করতে পারে, দেন সেল মেমব্রেনকে ড্যামেজ করতে পারে, এবং নাইট্রিক অক্সাইড ডিকেতেও তারা আর কি অ্যাক্সেলারেটেড করে আর কি ডিকেটাকে। আর হচ্ছে মডিফাইড LDL যেরকম অক্সিডাইজড LDL, তারা হচ্ছে এটার মেজর ভূমিকা পালন করে থাকে। সো এইসব আর কি এক্সপ্লেনেশন দাঁড় করানোর ট্রাই করা হয়েছে। নেক্সট হচ্ছে ইনফ্ল্যামেশন। তো এইটাই আমাদের মেজর এখানে দেখার বিষয়। আচ্ছা, এবার আমরা ইনফ্ল্যামেশন কীভাবে ভূমিকা পালন করি এটা একটু দেখি। ফার্স্টলি এখানে দেখা যাচ্ছে ম্যাক্রোফেজ হচ্ছে মনোসাইটটা যখন টিস্যু স্পেসে আসলো তখন তারা ফর্ম করলো, আর LDLরা হচ্ছে অক্সিডাইজড হয়ে আর কি তারা ড্যামেজটা স্টার্ট করে। তো অক্সিডাইজড LDLকে দুইভাবে ম্যাক্রোফেজ ডিটেক্ট করে বা ওদের সঙ্গে রিয়্যাক্ট করে। অক্সিডাইজড LDLদের সে ট্রান্সপোর্টার পাম্প দিয়ে ভিতরে ঢুকিয়ে নেয়। এভাবে CD35 একটা পাম্প আছে, সেটা দিয়ে তারা অক্সিডাইজড LDLকে নিয়ে নিল। আর অক্সিডাইজড LDL হচ্ছে তাদের এক্সট্রাসেলুলার টল লাইক রিসেপ্টর, এটা স্ক্যাভেঞ্জার রিসেপ্টর বলে। এই স্ক্যাভেঞ্জার রিসেপ্টরদের সঙ্গে বাইন্ড করে একটা NF কাপ্পা বি পাথওয়ে স্টার্ট করে। এই NF কাপ্পা বি পাথওয়েটা হচ্ছে প্রো ইন্টারলিউকিন ফর্ম করে, প্রো ইন্টারলিউকিন 1 আর 18 টু বি এক্স্যাক্ট। তো 1 বিটা বলা হয়েছে এখানে, 1-এর বিটাই মেনলি আমরা যেটা 1 বলে থাকি সেটা। তো এই ইন্টারলিউকিন 1 আর 18-এর যেটা ইনঅ্যাক্টিভ ফর্ম ওরা ফর্ম করে। আর যখন হচ্ছে সাফিসিয়েন্ট এই LDLগুলি ওরা অক্সিডাইজড LDL ওরা খেয়ে ফেলার পর ভিতরে হচ্ছে এই LDLটাকে ভেঙে কোলেস্ট্রল ক্রিস্টাল হিসেবে আলাদা করে। এই কোলেস্ট্রল ক্রিস্টালগুলি আবার আচ্ছা, এখানে বলতে আমি খেয়াল নেই যে NFK বিটা সিগন্যালিং পাথওয়ে এই প্রো ইন্টারলিউকিন ফর্ম ছাড়াও ইনফ্ল্যামেজোম একটা জিনিস আছে। তো ইনফ্ল্যামেজোমের কম্পোনেন্টগুলি এটা আর কি ইনফ্ল্যামেশন ইনডিউস করবে আর কি। তো এই ইনফ্ল্যামেশনের এই যে ম্যাটেরিয়ালসগুলি কম্পোনেন্টগুলি ওরা আর কি সিনথেসিস করে NFK বিটা। তো এই ইনফ্ল্যামেজোমের কম্পোনেন্টগুলির সঙ্গে এই কোলেস্ট্রল ক্রিস্টালগুলি আবার রিয়্যাক্ট করে একটা ম্যাচিওর ইনফ্ল্যামেজোম ফর্ম করে। এই ইনফ্ল্যামেজোমটা এই যে ইনঅ্যাক্টিভ প্রো ফর্ম ইন্টারলিউকিনের ওদেরকে আবার অ্যাক্টিভেট করে ম্যাচিওর করে। এই ম্যাচিওর ইন্টারলিউকিন 1 আর ইন্টারলিউকিন 18 তখন রিলিজড হয়, তারা তখন হচ্ছে সেল ড্যামেজ করে, সেল ডেথের জন্য দায়ী, যেটা হচ্ছে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের যে মিডল লেয়ারটা সেলের নেক্রোটিক লেয়ার ফর্মে হেল্প করে। আবার হচ্ছে তারা আদার ইনফ্ল্যামেটরি সেলদের করে।
অ্যাক্টিভেট করে, তো ফার্দার আর কি সাইকেলটা কন্টিনিউ হতে থাকে। এইভাবে ইনফ্ল্যামেশন ভূমিকা পালন করে থাকে। এখানে পুরো প্রসেসটা আমি আরেকবার একটু রিক্যাপ করেছি। তো দেখা যাচ্ছে যে এন্ডোথেলিয়াল সেলের ইনজুরি বা ডিসফাংশন হয়ে থাকে এই হাইপারলিপিডিমিয়া, হাইপারটেনশন, হিমোডাইনামিক ফ্যাক্টর এগুলোর জন্যই মেনলি। তো তারা হচ্ছে ড্যামেজ করার পর এন্ডোথেলিয়ামরা বেশি ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে ফেলে, সেখানে মোনোসাইটরা চলে আসে, তারা অ্যাডহেশন করে, কারণ তাদের অ্যাডহেসিভনেস বেশি এই এন্ডোথেলিয়ামদের। তারপর হচ্ছে তারা ভিতরে ইনফিলট্রেট করে ম্যাক্রোফেজরা হচ্ছে এই লিপিডগুলিকে খেয়ে ফেলে, লিপিডগুলি খেয়ে আর কি ফোম সেল ফর্ম করে। দেন একই টাইমে তারা হচ্ছে আবার সাইটোকাইন রিলিজ করে, ইন্টারলিউকিন 1 হ্যান ত্যান। তো এরা হচ্ছে আবার অন্য যে সারাউন্ডিং ম্যাক্রোফেজ তাদেরও অ্যাক্টিভেট করে, তারা হচ্ছে টি সেলদের ডাকে, টি সেলরা আবার সাইটোকাইন রিলিজ করে ওদের অ্যাক্টিভেট করে, ওরা হচ্ছে স্মুথ মাসেল সেলদের অ্যাক্টিভেট করে বা ওদের প্রলিফারেশন করতে বাধ্য করে, ওরা হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিট করে, দেন হচ্ছে ওরা আবার সেল ড্যামেজ করে নেক্রোটিক লেয়ার ফর্ম করে। এইভাবে আর কি পুরোটা ডেভেলপ হয়েছে, এখানে সুন্দর করে সিকোয়েন্সিয়ালি দেখানো হয়েছে। আচ্ছা, এবার আমরা লাস্ট পার্টটায় আসি, কনসিকুয়েন্স কী কী অ্যাথেরোস্ক্লেরোসিসের। 3টা মেজর কনসিকুয়েন্স, স্টেনোসিস, অ্যাকিউট প্ল্যাক চেঞ্জ আর হচ্ছে থ্রম্বোসিস। তো ফার্স্টলি হচ্ছে স্টেনোসিস আমরা বুঝতেই পারছি যে ভেসেল ওয়ালটা অক্লুডেড হয়ে যাবে, ডিমিনিশড ব্লাড ফ্লো হবে। তো এখানে আর কি আমরা কথাবার্তা অ্যাসোসিয়েটেড এখানে লিখেছে যে ইনিশিয়াল স্টেজে হচ্ছে ব্লাড ফ্লোটা আর কি রিমডেলিং, যে ভেসেলের রিমডেলিংয়ের মাধ্যমে মেনটেন করি, যে হয়তো বা ক্যালিবারটা একটু ইনক্রিজ করে বা এখানে অন্য কোনো মেকানিজমে তার স্ট্রাকচারটা চেঞ্জ করে ভেসেলের, সেভাবে আর কি তার ব্লাড ফ্লোটা মেনটেন করে। বাট পরবর্তীতে সেটা সম্ভব হয় না। যে লেভেলের স্টেনোসিসের যে পার্সেন্টেজ ব্লকের কারণে ইস্কেমিয়া ডেভেলপ করে সেটাকেই হচ্ছে ক্রিটিক্যাল স্টেনোসিস বলে। যেরকম কর্নারি আর্টারির ক্ষেত্রে 70 to 75% অক্লুশনে ইস্কেমিয়া ডেভেলপ করা স্টার্ট করে, এটাকে ক্রিটিক্যাল স্টেনোসিস বলে, যে এখানে স্টেবল এনজাইনা এই লেভেলে ডেভেলপ করে। তো নেক্সট হচ্ছে কনসিকুয়েন্স কী আর হতে পারে। করোনারি আর্টারির ক্ষেত্রে তো আমরা দেখলাম স্টেবল এনজাইনা। দেন গাটের আর্টারির অক্লুশন হতে পারে, মেসেন্টারিক অক্লুশন, যেটার কারণে বাউল ইস্কেমিয়া হয়। দেন হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ, ইস্কেমিক হার্ট ডিজিজ, ওই যে দেখলাম, ইস্কেমিক এনকেফেলোপ্যাথি। দেন হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিফিকেশন, এটা এক্সট্রিমিটিগুলোতে দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাকিউট প্ল্যাক চেঞ্জ। এক্ষেত্রে 3টা পরিণতি, রাপচার বা ফিশার, ইরোশন বা আলসারেশন, আর হচ্ছে হেমোরেজ ইনটু রাপচার হলে হচ্ছে একদম মানে হাইলি থ্রোম্বোজেনিক প্লাকের যে কন্টেন্টগুলো আছে, হাইলি থ্রোম্বোজেনিক কনস্টিটিউয়েন্ট এদের আর কি এক্সপোজ করে দেয় এবং কমপ্লিট অক্লুশন হয়ে যায়। এটার কারণে এটা বেশি ডেঞ্জারাস। ইরোশনের কারণে হচ্ছে জাস্ট কী বলে ওটাকে, সাবএন্ডোথেলিয়াম লেয়ারটাকে এক্সপোজ করে, এটা অতটা ডেঞ্জারাস না, এখানে কমপ্লিট অক্লুশন হয় না। আর হেমোরেজ ইন্টু অ্যাথেরোমা, এটা তো মোটামুটি সেলফ এক্সপ্লেনেটরি, যে অ্যাথেরোমার মধ্যে হেমোরেজ হয়ে গেলে এটার ভলিউমটা বেড়ে যাবে, ভলিউম এক্সপেনশন, এই মোটামুটি। আর এখানে কিছু অ্যাসোসিয়েটেড কথাবার্তা আমি লিখেছি, যে প্লাক র্যাপচার কখন হয়, যখন হচ্ছে মেকানিক্যাল স্ট্রেসটা আর তারা নিতে পারে না ওই ভেসেলরা। আর এখানে কি কি চেঞ্জ হতে পারে, ইন্ট্রিনসিক চেঞ্জের মধ্যে হচ্ছে প্লাকের স্ট্রাকচার এবং কম্পোজিশনের চেঞ্জ অকার করতে পারে। আর এক্সট্রিনসিক হচ্ছে ব্লাড প্রেশার, ভেজোস্প্যাজম, প্লেটলেট রিঅ্যাক্টিভিটির জন্য চেঞ্জ হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা না। এক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোলাজেন হচ্ছে মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট ফাইব্রাস ক্যাপের। তো এক্ষেত্রে ক্যাপ ইন্টিগ্রিটিটা মেনটেন হয় হচ্ছে কোলাজেন সিনথেসিস এবং ডিগ্রেডেশনের ব্যালেন্সের মাধ্যমে। কোলাজেন সিনথেসিসটা মেনটেন করে হচ্ছে স্মুথ মাসেল সেল, এবং ডিগ্রেডেশন হচ্ছে মেমব্রেন মেটালোপ্রোটিনেজ দিয়ে আর কি হয়। ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে দেখা যায় যে স্মুথ মাসেল সেলের অ্যাক্টিভিটি কমে যায় এবং মেমব্রেন মেটালোপ্রোটিনের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, জন্য ক্যাপের ইন্টিগ্রিটিটাও নষ্ট হয়ে যায়, প্লাকটা আর কি রাপচার হওয়ার চান্সও বেড়ে যায়। এছাড়া অ্যাড্রেনার্জিক স্টিমুলেশনের জন্য আর কি প্লাক রাপচারের টেন্ডেন্সি বেড়ে যেতে পারে। সিস্টেমিক ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, যেটা হচ্ছে ইমোশনাল স্ট্রেসের জন্য বা স্লিপ আর অ্যাওয়েকেনিংয়ের যে সাইকেলটা, সার্কেডিয়ান পিরিয়ডিসিটি, এই সব টাইমে আর কি দেখা যায় যে ঘুম থেকে হঠাৎ করে কেউ উঠলো, সেই সময় আর কি একটা ব্লাড প্রেশারের সাডেন রাইজ হয়, যার কারণে হচ্ছে সেই সময়টা আর কি অ্যাথেরোস্ক্লেরোসিসের রাপচারের মানে প্লাক রাপচারের চান্সটা বেড়ে যায়। এটা বলা হয় যে 6 AM to 12 PM এর পিক। লোকাল কিছু ভেজোকনস্ট্রিকশনের জন্য হতে পারে, সার্কুলেটিং ভেজোকনস্ট্রিক্টর, দেন প্লেটলেট কন্টেন্টের রিলিজ, মেডিয়েটর রিলিজ, এদের জন্য হচ্ছে ভেজোকনস্ট্রিকশন বেশি হয়ে থাকে। দেন হচ্ছে এন্ডোথেলিয়াল সেল ডিসফাংশন, ইম্পেয়ার্ড নাইট্রিক অক্সাইড, এদের জন্য আর কি হয়ে থাকতে পারে। তো আচ্ছা, আমি এখানে মেনশন করতে ভুলে গেছি, যদিও মুখে বসে, যে আরেকটা পরিণতি হচ্ছে থ্রম্বোসিস। এটা নিয়ে আমরা ইনডেপথ আগে আলাপ করে ফেলছি, থ্রম্বোসিস।
তো মোটামুটি অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ে আমি এইটুকুই আলাপ করলাম, আরও জানার আছে সেটা আর এখানে করলাম না।